প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করছি আমাদের নিয়মিত আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান। আপনারা যে যেখানে আছেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই, এটি আমার প্রত্যাশা। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গায়নের বিশিষ্ট ভাই ও সঙ্গীত শিল্পী এবং উনি একজন বড় সংগঠক। তাছাড়া উনি অন্যান্য গান করেন। আমাদের আমজাদ হোসেন দীপ্তি ভাই, শ্রদ্ধেয় দীপ্তি ভাই বলে আমি ডাকি। শ্রোতা বন্ধু, কোনো দেরি না করে সরাসরি চলে যাচ্ছে আমাদের অতিথি দীপ্তি ভাইয়ের কাছে। দীপ্তি ভাই, রেডিও সারাবেলা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম। তো অনেকদিন পর আসলেন, আপনার কেমন লাগছে আজকে? সত্যি কথা বলতে কি, রেডিও সারাবেলা আমি মাঝে মাঝে তাদের প্রোগ্রাম দেখি আর কি, বিশেষ করে এই যে আড্ডাটা, সঙ্গীত শিল্পী আড্ডা, এটা আমি মাঝে মাঝে দেখি। এখানে দুটো অনুষ্ঠান হয়, এটা গান বলা হয়, আর আমার কাছে যারা আসে তারা বিভিন্ন কিছু, তাদের কথাগুলো বেশি হয়, যেমন আবার গানও হয়। যদি গায়ক হয় তাহলে গান শুনি। আমি তোমার প্রোগ্রাম দেখি। আচ্ছা আচ্ছা, যখন সুযোগ হয়, এটা তো ইয়েতে ফেসবুকে অনলাইনে যায়, ওটা আমরা দেখি। আর ওই যে 98.8 FM ব্যান্ড, ওটা তো আমরা শুনতে পাই। আমার খুবই ভালো লাগে যে, বিশেষ করে যে কি বলে আমাদের লিটন, সে তো অনুস্ফুটিম আর কি, ছোট ভাইয়ের মতো। সে যে এই রেডিও সারাবেলা নামে যে মিডিয়াটা, গাইবান্ধা কেন্দ্রিক যে মিডিয়াটা সে এখানে নিয়ে এসছে, এখানে অনেক ধরনের যারা কি বলে বিভিন্ন ক্ষেত্রে যাদের প্রতিভা আছে, এই প্রতিভাগুলি উনি অন্বেষণ করে উনি এনার এই মিডিয়ার মাধ্যমে প্রচার করছে। আপনি যেমন একজন সংগঠক, গায়ক, উনি হয়তো গায়ক না, উনিও সাংস্কৃতিক মনের কিন্তু একজন বড় সমঝদার, উনি একজন বড় সংগঠক। সেই তো যেটা আমাদের গায়কের গর্ব। আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে আমাদের একদম রেডিও সারাবেলা একটা প্রতিষ্ঠান হওয়াতে আমাদের গায়কের মানুষ তাদের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সঙ্গীত, সংস্কৃতি সবকিছু আমরা এখানে সবকিছু মিলে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সেই গাইবান্ধার যে ভাবমূর্তি, গাইবান্ধার যে ট্রেডিশনাল যে সমস্ত কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করি বা অন্যান্য যা আছে, এই সমস্ত শুধু গাইবান্ধার নয়, এটা পৃথিবীর মুখে এসে উনি এটাকে তুলে ধরছেন। তার এই সংগঠন তথা তার এই প্রতিষ্ঠান, তার এই অনলাইন যে কি বলে এটা প্রচার মাধ্যম, এটা আমি সেই লিটনকে থ্যাঙ্কস দিতে চাই আর কি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। হ্যাঁ, উনি কিন্তু আপনার থ্যাঙ্কস অবশ্যই শুনবেন, দেখবেন। তো দীপ্তি ভাই, আপনি তো একজন শিল্পী, বিশেষ করে স্পেশাল আপনি ভাওয়াইয়া গানের শিল্পী, আপনি সংগঠক। তার আগে আপনি দীপ্তি ভাই, আপনি তো ঢাকায় থাকেন, আপনি সরকারি চাকরি করতেন। আমাদের গাইবান্ধার পরের জেনারেশন, আমাদের জেনারেশন আমরা চিনি, আমাদের ছেলে ভাতিজা, তারা হয়তো অনেকে আপনার না চিনতে পারে। আপনার সংক্ষিপ্ত পরিচয়টা যদি একটু বলি। আপনার বাড়ি হচ্ছে ফকিরপাড়ায়, নাকি আপনি বলবেন? না, আমি আমারটা বলতে পারি। অ্যাকচুয়ালি তুমি তো জানো, তুমি তো শুধু এই রেডিও সাদাবেলার এখান থেকেই পরিচয় না, তুমি আমার আত্মীয় এবং আমার যে বন্ধু, তোমার বড় ভাই, আপন বড় ভাই, সে আমার ক্লাস ফ্রেন্ড বুলু। হ্যাঁ, বুলু আমার একেবারে খুবই ঘনিষ্ঠ সেই। আর আমার যদি এখানকার স্থানীয় ঠিকানাটা হলো, এটাকে ডিবি রোড ফকিরপাড়া বলে আর কি। ডিবি রোড ফকিরপাড়াটা ডিবি রোড, এবং ওই ডিবি রোড ফকিরপাড়া বললেই আপনার আরেকটা পরিচয় আছে, সেটিও আমি বলি। সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, উনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, গীতিকার। উনি আপনার আপন জ্যাঠাতো ভাই। এটি কিন্তু অনেকে জানেন। আর আপনি বেড়ে উঠেছেন তো গাইবান্ধাতেই। এবং গাইবান্ধা ছাড়লেন কবে আপনি? আমি গাইবান্ধা ছাড়লাম 1982 সালে। আপনি যখন গাইবান্ধায় ছোট থেকে বড় হচ্ছিলেন, তখন থেকেই তো সঙ্গীতের সাথে জড়িত? একদম শিশুকাল থেকে। আমি কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা না, কিন্তু ওই যে গানের, এমনকি আমার পরিবার বা আমার বংশের মধ্যে সেরকম কোনো গায়ের শিল্পী নাই, কিন্তু কেন জানি আমি জানি না, আমি এটি প্রশ্ন করতাম কেন, কিভাবে আপনি সঙ্গীত লাইনে আসলেন? আমার মনে হলো যেটা বলে না যে গড গিফটেড, যে গড গিফটেড বলে না, প্রদত্ত, খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত একটা থাকে না মানুষের, সেটা আমার ভিতরে আছে, আমার মনে হয় কি। তা না হলে আমি কিন্তু কোনো এই গানের কোনো একাডেমিক কোনো বা সেই রকম ওস্তাদ ধরে গান গাওয়া ওই রকম না, শুনে শুনতে একদিন দেখি যে হ্যাঁ আস্তে আস্তে তো গান হয়।
তখন আমি বিভিন্ন, বিশেষ করে আমি বলি একটু খুবই, যখন এটা এমন একটা ঘরোয়া অনুষ্ঠান, এখানে তো সবকিছু বলা যায় আর কি, সমীচীন। আমি বিশেষ করে আমি যখন নানার বাড়িতে যাইতাম, তখন আমার এই নানা নানি কিংবা খালা এনারা সবাই আমার গান শুনতে চাইতো। ওই ছোট বয়সে আমার কাছে বলতো যে গান গাইতে হবে, তখন আমি ওই মনের আনন্দে গান গাইতাম, ওনারাও তৃপ্তি পেত, ওনারাও খুব আনন্দ পেত, আমাকে আরো দিত, উৎসাহ দিত। এই তখন থেকে আস্তে 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 এটা তো আপনার ঘরোয়া পারিবারিক, কিন্তু আপনার আনুষ্ঠানিকতা একটা আছে না, স্টেজে গান করেছেন, সেই অবস্থা কখন গেলেন? সেইটা আমি বলি, সেই সাহসটা কিভাবে অর্জন করলেন? হলো আর একটা আমার অভ্যাস ছিল, যে কোনো আগে তো এত প্রচার, এত মিউজিশিয়ান বা এত সাউন্ড সিস্টেম এগুলো তো ছিল না। আগে তো ওই হর্ন মাইক, আমরা চোঙ্গা মাইক বলি, মাউথ পিস, এরকম শিওর বুলেট নামে এগুলো মাইক্রোফোন ছিল আগে, শিওর বুলেট বলে ওটাকে। এখন তো অত্যাধুনিক আর কি। ওই বিভিন্ন বিয়ে শাদী হলেই মাইক লাগাতো মানুষ, ওই মাইক গ্রামোফোন রেকর্ডে, এরকম গ্রামোফোন গান করতেন। হ্যাঁ, ওই যেখানে ওই মাইকের আওয়াজ শুনতাম ওখানে যেতাম, যাওয়ার মাউথ পিসটা নিতাম, নিয়ে আমি আমার খালি গলায়, যা পারি খালি গলায় আমি গান গাওয়া শুরু করেছি, মানুষ শুনতো। আর ওই যে রেকর্ডটা যেটা, সেই আব্বাস উদ্দিনের গান যে বাজতো, যেমন এইভাবে চাবি দিয়ে 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 রেকর্ডটা দিয়ে একটা পিন দিয়ে ঘুরে আসতো, একটা পিন থাকতো, ওই পিনটা আবার পিনটা 2-3টা রেকর্ড বাজানোর পর একটা পিন নষ্ট হয়ে যেত, ও পিনটা ডিসপোজ করে দিয়ে ফির আর একটা পিন লাগাতো, আবার যেত। এইভাবে সেই গ্রামোফোন রেকর্ডে আমরা আব্বাস উদ্দিনের গান শুনেছি, আরো তৎকালীন মোস্তফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান, কিংবা সেই হিজ মাস্টার ভয়েস থেকে যে রেকর্ডগুলি বের হতো, সেই ছোটবেলায় গান গাইতাম। কারণ বয়স কিন্তু এখন খুব কম হয়েছে, যে আমার আমি তো রিটায়ারমেন্টে আমি 15 সালে 10 বছর হয়ে গেল, তার মানে আমি এখন 70 চলছে আর কি। আমার মনে হয় না, অনেকে তাই বলে, কিন্তু আমার এখন আপনার বড় ভাইয়ের ফ্রেন্ড হলেও মনে হচ্ছে না, ওইরকম মনে হয়। ওই যে আবারও বলি, গড গিফটেড। আমার অনেক বন্ধু বান্ধব তো মারা গেছে অনেক, আবার ওই অনেকে যে চুল টুল একদম সাদা হয়ে তারা ইয়ে গেছে, কিন্তু আমার যা দেখতেছো এটা কিন্তু আমার ন্যাচারাল। আমি কোনো কলপ টল এখন পর্যন্ত আল্লাহ, আপনি জানার লোক তো, আপনার মানে কি বলবো, পাড়ানোর মধ্যে থাকেন, হাসি খুশি থাকেন, মনে নিয়ে থাকেন, হইতে পারে, মানে আপনার মনের কি বলবো যে আনন্দটা সবসময় থাকে, বিধায় আপনি সুখী মানুষ। সেই জন্য আর হলো গান পাগল মানুষ আমি, যেখানে গান, অফিসের কাজ অনেক সময় ফেলাই রেখে আমি গানে যেতে পারি। আপনার পরিবারের পরিচয় একটু নিতে চাইলাম আমি। পরিবারের পরিচয় ধরেন আপনার বাবা, আপনার ছেলে, মানে ভাবি, একটু যদি বলি, তারপরে আপনার গান শুনবো, যেহেতু হারমোনিয়ামের সঙ্গে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে কয়জন? আচ্ছা, আমার ছেলে, আমার মেয়ে নেই, আমি কিন্তু 3 ছেলে। আমার 3টি ছেলে অস্ট্রেলিয়া থাকে। আমার বড় ছেলে যদি বলি, আমি বলবো মেধাবী স্টুডেন্ট, সে মেট্রিক পাস করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে, স্টার, মানে অল্প নম্বরের জন্য তো স্ট্যান্ড করতে পারেনি। ইন্টারমিডিয়েট পাস করেছে, ওটা অল্প নম্বরের জন্য স্ট্যান্ড করতে পারে নটরডেম কলেজ থেকে। নটরডেম কলেজ থেকে পাস করার সে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ট্রিপলি, যেটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক বলে, ওই ট্রিপলি বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর, একটু মানে লম্বা হচ্ছে কথাটা, বলা দরকার, কারণ অনেকে এটা উৎসাহ পাবে, আর একটু আগ্রহ বাড়বে আমার মনে হয়। এটা বড় ছেলে। পরে ওখান থেকে পাস করার পরে সে গ্রামীণ ফোনে বছর 3 সে জব করেছে আর কি, সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে। রংপুরে তার পোস্টিং ছিল। পুরা রংপুরের যত টাওয়ার হয়েছে গ্রামীণ ফোনের, অলমোস্ট ম্যাক্সিমাম টাওয়ার ওর হাত দিয়ে হয়েছে। গান করে ওর বাপরে কঠিন, ভালো শিল্পী সে, বাবার সুর পেয়েছে। তারপরে ওখান থেকে 3 বছর পরে সে ওটা চেঞ্জ করলো, রবিতে চলে গেল। আচ্ছা আচ্ছা, রবিতে সে জেনারেল ম্যানেজার পজিশনটা তার ছিল। তারপরে সে আইএলটিএস করলো, আইএলটিএস করার পরে ওই চাকরিটা ছেড়ে দিল। চাকরি ছেড়ে দিয়ে ওই ভিসা বলো, মাইগ্রেন্ট, ওই কি বলে ওটা, স্কিল ইমিগ্রেশন ভিসা পেল। ওর ওয়াইফ আমার বৌমা, তখন আমি বিয়ে করে দিচ্ছি ছেলেকে, প্লাস আমার একটা নাতনি ছিল একটা, ওরা চলে গেল, এবং এখন তারা অস্ট্রেলিয়া চলে গেছে। ওখানে যে আমার আর একটা নাতনি মেয়ে আর কি জন্মগ্রহণকারী, এবং তারা 4 জনে ওখানকার এখন। আপনার দ্বিতীয় ছেলে অস্ট্রেলিয়া? দ্বিতীয় ছেলে অস্ট্রেলিয়া না, দ্বিতীয় ছেলে গ্রাজুয়েশন করেছিল গ্লাসগো ইউনিভার্সিটি, ইংল্যান্ড থেকে। আচ্ছা আচ্ছা, ইংল্যান্ড থেকে চলে আসছে, আসার পর এখানে মাস্টার্স অফ ল করার পরে সে একটা তার প্রফেশনে ঢুকে গেছে। আর ছোট ছেলে অলমোস্ট এরা সবাইকে মেধাবী, ভালো ভালো রেজাল্ট করা, ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পাস করা। আর একদম ছোটটা ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ওই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছে আর কি। ও
ও একটা প্রাইভেট জবে আছে। আচ্ছা, তো আমরা এই দুই ছেলে, আমার ওয়াইফ সহ ঢাকায় বসবাস করি। চাকরি করে না, সে গৃহিণী। ঢাকায় আপনার বাসায় যাওয়ার খুব শখ আমার, আমি জবে পড়ে গেলে আমি তো ফেসবুকে দিয়ে দিচ্ছি, আমার বাসার ছবি দিয়ে দিচ্ছি যে ওয়েলকাম, আমার বাসায় দাওয়াত থাকলো সবার। আপনার বাবা কি গান করতেন? না, আমার বাবা একদম কি বলে ওটা, ধার্মিক মানুষ ছিল। আচ্ছা, আপনার বাবার চাচার নামটা যদি একটু বলেন। আমার আব্বার নাম হলো SM আবুল আসাদ, হ্যাঁ, ডাক নাম বলতো খোকা। খোকা। আর আমার মার নাম হলো দৌলতুন্নেসা খাতুন খুকি। আপনার বাড়িটা আমি দেখেছি আছে। আমার বাবার নাম খোকা, আমার মার নাম খুকি। তাহলে আপনার এক ছেলে গানের কথা শুনলাম, পরে দুই ছেলে, এরা আরো ভালো গান, আরো ভালো, সুপার মানে কি, এরা ওই যে ট্রিপল সিঙ্গার, একদম ট্রিপল সিঙ্গার। ছোট ছেলে তো উস্তাদ টাইপের, ওই স্টেট ইউনিভার্সিটিতে ও কি গান করে, ও সব ধরনের গান করে, কিন্তু যে ব্যান্ড টাইপের গানগুলো আছে না, এই খুব ভালো এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সে একজন মেইন ভোকাল হিসেবে পরিচিত। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যদিও পাশ করে বের হয়েছে। কি নাম বলে? ওর নাম মারুফ মেহেদি সীমান্ত। হ্যাঁ, আর বড়জনের নাম হলো মান্না মেহেদি সোহাগ সন্ধান সীমান্ত। মাঝের ছেলেটা এই যে সন্ধান সীমান্ত, এদেরকে আর এরপরে আপনাকে নিয়ে আসবেন, ওদের সাথে পরিচয় অবশ্যই। গান গাবে দ্বিতীয় এখন হচ্ছে যে শ্রোতা মন্দিরে বসে আছে, অনেকক্ষণ থেকে হারমোনিয়ামটা সামনে আছে, আপনি গায়ক, আমরা এখন একটা গান শুনবো। আচ্ছা, না তা তো অবশ্যই, বিশেষ করে আমি কিন্তু কমপক্ষে দুটি গান শুনবোই, দুটি গান না, দুটি গান কমপক্ষে, যদি সময় থাকে আরো শুনবো। আচ্ছা, না ঠিক আছে। আর আপনি একজন সংগঠক, আপনার অনেক কি বলবো, সিডনি অপেরা হাউস, যেটা আমার কল্পনায় এখন বলবো, আমি শখ করি অপেরা হাউসে যাবো, আপনি সেটা ঘুরে চলে আসেন সব, অনেক ইরাক অনেক জায়গায় আপনার কাছে, আমি এগুলো আসি পরে গান শোনার পরে। আচ্ছা, তাহলে আমি একটু যতটুকু পারি। হ্যাঁ, জি। আমি কি আমার পছন্দের একটা গাবো, ভাওয়াইয়া গাবো? ভাওয়াইয়া, যেহেতু ভাওয়াইয়া শিল্পী, ভাওয়াইয়া গাবো। বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, ও কি হরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে ঘোরে রে, ও কি গাড়ি আলমু চহলং রাজ পন্থে। বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, ও কি হরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে ঘোরে রে, ও কি গাড়ি আলমু চহলং রাজ পন্থে। বিয়ানে উঠিয়া গরু গাড়িতে দিয়া ঝুরি, আরে বিয়ানে উঠিয়া গরু গাড়িতে দিয়া ঝুরি, ও কি হরে সোনা মালার সোনার বাদে চাঁদে দেশে ঘুরি রে, ও কি গাড়ি আলমু চহলং রাজ পন্থে। বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও কি হরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে ঘোরে রে, ও কি গাড়ি আলমু চহলং রাজ পন্থে, ও কি গাড়ি আলমু চহলং রাজ পন্থে, ও কি গাড়ি আলমু চহলং রাজ পন্থে। এই গানটার গীতিকার হলো আব্দুল করিম। উনি লিখেছেন, কোন আব্দুল করিম? এই আব্বাসউদ্দিন সাহেবের ভাই। আচ্ছা, উনি লিখেছেন, ওনার ভাই আব্দুল করিম, আর গানটা সুর করেছেন আব্বাসউদ্দিন আহমেদ। জিতি ভাই, আপনি গান তো আসলে আপনি ছোটবেলার কথা শুনলাম, আপনি আকৃষ্ট হয়েছেন কিভাবে মাইক দিয়ে গান গাইতেন। একটু এক্সকিউজ মি, আমি একটু মাঝখানে করে নিই যে আমার কিন্তু কয়েকদিন যাবত ভীষণ ঠান্ডা, আমার হতে পারে এমন অবস্থা হতে পারে, হঠাৎ করে একটা অনুষ্ঠানে এসে হতেই পারে, এটা হতেই পারে। আর যেটি বলছিলাম, আপনি একজন গায়ক মানুষ কেনা জানে, আর যে কোনো সময় এটা কারণবশত ঠান্ডার বছর কারণ হতেই পারে, এটা খুবই ন্যাচারাল। যদি বলছিলাম যে আপনার ওস্তাদ কারা কারা ছিলেন, যাদের শরণাপন্ন হয়েছিলেন গান শেখার জন্য? আচ্ছা, আমি যখন ছোটবেলায়, তো আমাদের আরেক বন্ধু ছিল, ফ্রেন্ড, তোমার ভাইয়েরও ফ্রেন্ড, সরকার মহিউদ্দিন বাদল, আমরা একই জায়গায় বাড়ি আমাদের এখানে।
সরকার মহিউদ্দিন বাদলের বাসায় একটা হারমোনিয়াম আমরা শুনছি, ব্রিটিশ আমল থেকে ওদের বাসায় হারমোনিয়াম, ব্রিটিশ আমল, সেই আমল থেকে তাদের বাসায় হারমোনিয়াম চর্চা হতো গানের। মহির বড় বোনরা সবাই একটা মানে সঙ্গীত প্রিয় একটা ফ্যামিলি আর কি। তো মাঝে মাঝে দৌড় দিয়ে ওদের ওখানে যেতাম, মহিকে দেখতাম হারমোনিয়াম বাজায়। মহি ভাই আপনাকে হ্যাঁ কিছুটা হলো সহযোগিতা তার হাত দিয়ে। হ্যাঁ, এবং আমাকে প্রথম একটা সে গানের শিখায় আর কি, শুধু গান গেয়ে পরিচয়। এটা গানটা কিভাবে সেই গানটা আমাকে প্রথম শুধু গান গেয়ে পরিচয় গানটা আছে না, ওই গানটা একটু মুখটা খেলে আমাকে শিখিয়ে দিল। তারপরে আমি শিখলাম। আর গাইবান্ধায় যে নজরুল একাডেমি একটা সঙ্গীত সংগঠন ছিল পূর্বপাড়ায়, ওই মুখলিসুর রহমান মিন্টু আমার বন্ধু, ওখানেও যেতেন মাঝে হ্যাঁ ওখানে মাঝে মাঝে যেতাম। তারপরে সূর্যকানাও যেতাম। অর্থাৎ আমি শখে শখে শিল্পী। হ্যাঁ, ইউসুফ ভাইয়ের কাছে সুরবাণীতেও গেছি এটা। আর ঢাকায় আমি কিছুদিন আমি ওই গানের যে সঙ্গীত ব্যক্তিত্ব ক্লাসিক্যালের খুব ভালো একজন, ওনার কাছে বড় বড় শিল্পীরা ক্লাসিক্যাল শিখেছেন, সেটা হল উস্তাদ সঞ্জীব দে। করোনার মধ্যে উনি মারা গেছেন, উনি মগবাজারে থাকতেন। ওনার বাসায় আমি নিয়মিতভাবে সপ্তাহে 2 দিন করে যাইতাম। কি বলে এটা, ক্লাসিক্যালের উপরে একটু তালিম নিয়েছিলাম আর কি। বর্তমানে তো আপনি বাংলাদেশ টেলিভিশন, রেডিও, বেতারে সবইতে আছেন। আপনি বেতার কি ঢাকায় আছেন না রংপুরে? না, ঢাকা বেতার। ঢাকা বেতারে আছেন। ঢাকা বেতার আপনি কি করেন? ভাওয়াইয়া সঙ্গীত করেন? হ্যাঁ, ওটা ঢাকা বেতার আমি ভাওয়াইয়া। আর বাংলাদেশ টেলিভিশনে আধুনিক এবং পল্লীগীতি দুইটাই। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। দীপ্তি ভাই, পল্লীগীতি, ভাওয়াইয়া এই সবগুলোই তো আমরা ফোক বলছি, লালন গীতি এসবই তো ফোক। এগুলো তো লোক সংস্কৃতির একটা পার্ট আর কি। পুরাটাকে হলো একটা লোক সংস্কৃতি। ওটার ভিতরে কিছু 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 সাবজেক্ট আছে, ভাওয়াইয়া আছে, ভাটিয়ালি আছে, লালন, শাহ আব্দুল করিম, হাসন রাজা, সবকিছু মিলে হলো লোক সংস্কৃতি। লোক সংস্কৃতি কিছু 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 শাখা প্রশাখা আছে। যেমন আমাদের ভাওয়াইয়া এই অঞ্চল, বৃহত্তর রংপুর কিংবা কোচবিহার থেকে যেটা আসছে। আপনার টেলিভিশনের প্রোগ্রাম কতদিন পর পর হয়? টেলিভিশনের প্রোগ্রামটা আসলে হচ্ছে, টেলিভিশনের প্রোগ্রামটা ওনারা খুব দেরি করে করে। আর রেডিও তো 3 মাস পর পর একটা করে প্রোগ্রাম। রেডিও থেকে যে আজকে যেমন আমরা লাইভে দর্শকরা দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, এখন তো সব রেডিওতে একই স্টাইলে হচ্ছে। রেডিওতে রংপুর এবং ঢাকা তারাও তো এইভাবেই প্রচার করছে। তারাও এইভাবে প্রচার করছে। এখন তো সব ডিজিটালাইজড হয়ে গেছে। এবং খুবই ওদের আধুনিক যে ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি সবকিছুই একটু উন্নত হয়েছে আর কি। ওরা নিয়মিত কিন্তু 3 মাস পর পর ওই SMS এর মাধ্যমে আমাদেরকে ইনভাইট করে। দ্বিতীয় আপনার কাছে আরেকটা আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি সঙ্গীত জগতে আকৃষ্ট হয়েছেন, তো এই ভাওয়াইয়া লাইনে কিভাবে আসলেন? কিভাবে আপনার আকৃষ্ট করলো? এটা ভাওয়াইয়াটা ভাওয়াইয়া শুধু আকৃষ্ট শুধু আমাকে করেনি, যারা আমার মা মাটির প্রতি যাদের দরদ আছে, ভালোবাসা আছে, যদি ভাওয়াইয়ার কিছু কিছু কথা শুনে, গান যদি শুনে, তাদের যে এই যে সমস্ত যারা এই গানগুলো রচনা করেছেন, সেই বিরোহী নারীর আকুতি, আমার মায়ের কথা, আমার বোনের কথা, আমার আত্মীয় স্বজনের কথা, একজন শিল্পীর মুখ দেয়া কণ্ঠ দিয়ে ছোটবেলা থেকে এই ভাওয়াইয়াটা বেশি মায়া মমতা রিসার্চ করতেন একা একা মনে হচ্ছে না এই গানটা তো আমার ভালো লাগে। তখন আমি একটু কথা বলি, যেমন বিয়ে যখন হয়ে যায় মেয়েদের, তখন ওই মেয়ে কিন্তু বাবার বাড়িতে থেকে শ্বশুর বাড়ি যায়। তো গাড়ি তখন আমাদের এই অঞ্চলের গাড়ি পালকি না, এই অঞ্চলে গরুর গাড়ি ছিল আর কি। তখন ওই যাচ্ছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যখন যাচ্ছে, তখন সে আকুতি করুণ সুরের গাড়িয়ালকে বলছে, আস্তে বোলাও গাড়ি রে গাড়িয়াল, ধীরে বোলাও গাড়ি, আর এক নজর দেখিয়ে নেও মুই দয়ার বাপের বাড়ি। এই যে কথাটা বললো, তার দয়ার বাপের বাড়িটা আবার সে দেখতে চায়, শেষবারের মতো যাচ্ছে। আসলে এই যে মনস্পর্শী কথা, তখন আমার মায়ের কথা মনে হয়, তখন আমার বোনের কথা মনে হয়। স্বাভাবিক, এটা আমাদের রংপুর অঞ্চলে কিন্তু এই গানগুলি কিন্তু আলাদা একটা আমাদের কি বলবো মাত্রা বহন করে। আমাদের আইডেন্টিটি কিন্তু উত্তরবঙ্গ কি ভাওয়াইয়ার একটা আলাদা দখল। কিংবা যে আব্বাসউদ্দিন সাহেব যে গানটা করেছেন, ফান্দে পড়িয়া বাবা কান্দে, এটা কিন্তু কোন আনন্দময় গান না। হ্যাঁ না, এটা এমন একটি গান, বেদনা আছে, দুঃখ আছে, বেদনার্থের গান, এটা ফান্দে পড়িয়া বাবা কান্দে। আচ্ছা, আপনি তো অনেকগুলো সংগঠন করেন, অনেকগুলি সংগঠনে আছেন, কিভাবে মেইনটেইন করেন এতগুলো? না, এই আপনি এত এনার্জি এই বয়সে এখনো আছেন? আছি, আমি আগে তো আরো বেশি করতাম।
ওই সংগঠনটা সবসময় তো সময় দেওয়া লাগে না, মাসে 6 মাসে একবার মিটিং। এই যে কেন্দ্রীয় ভাওয়াইয়া একাডেমির আপনার যুগ্ম মহাসচিব। হ্যাঁ, যুগ্ম মহাসচিব। এই আমরা একসময় ভাওয়াইয়া একাডেমির মাধ্যমে আমরা প্রতি মাসে একটাই করে আসর করতাম, ভাওয়াইয়ার আসর, প্রত্যেক মাসে ঢাকায়। হয় জাদুঘরের অডিটোরিয়ামে কিংবা কি বলে পাবলিক লাইব্রেরিতে বা যেখানে যেখানে ভেন্যু পাইতাম সেখানে আমরা কিন্তু প্রায় প্রতি মাসে একটা করে ভাওয়াইয়ার আসর করতাম। সেখানে 4 জন করে শিল্পী আমরা নিয়ে আসতাম আমাদের এই অঞ্চল থেকে। তবে দীপ্তি ভাই আমি একটা কথা বলি, ইনভাইট করে নিয়ে আমাদের যে যতই বলুক, আমরা বাংলাদেশের মানুষ তো সঙ্গীত পাগল মানুষ, আমি অবশ্যই জানি, কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি একটা অর্গানাইজ করেন, কোনো স্টেজ প্রোগ্রাম হয়, ভাওয়াইয়া যদি হয় বা এই ধরনের আমাদের যে লোকজ গানগুলো হয়, আমি দেখেছি রিক্সাওয়ালা থেকে শুরু করে সব মানুষ হয়ে দিয়ে যেয়ে সেখানে একটা জড়ো হয়ে গেল এবং উপভোগ করছে। এটা কিন্তু একটা অদ্ভুত ভাই বাঙালির রক্তের কি আছে বলেন তো? এটা হলো মানে দোতরার ডাং শুনলে পরে পাগল হয়ে যায়। শুধু দোতরা না, যে গানের বাণীগুলো, যেটা গানের বাণী, এই বাণীগুলো যে লোককথা, তো এটা লোককথা বলতে কি সাধারণ মানুষের কথাগুলো আমার কণ্ঠ দিয়ে বের হচ্ছে, একজন শিল্পীর কণ্ঠ দিয়ে বের হচ্ছে, যার জন্য এই গানগুলো কিন্তু চটুল গান না, এটা কিন্তু চটুল না, এগুলো হলো খুবই ভাবার্থ আছে, যার জন্য এই গানের প্রতি মানুষ। হ্যাঁ, দোতারা তো বটেই, দোতারা এবং বাঁশি, এগুলো পেলে পাগল হয়ে যাচ্ছে। এগুলি বাঁশির একটা, যখন বাঁশির সুর শুনলে তো মানুষ পাগল হয়ে যায় বলে। তার মানে আমাদের যদি ভাওয়াইয়া গানের যে যন্ত্র মেইন, মানে যন্ত্র যেগুলো, তার মধ্যে বাঁশি, দোতারা আরো আছে, ঢোল তো আছে, কিন্তু ঢোল বা তবলা থাকতেই হবে। ছোট্ট একটা যন্ত্র আছে, নাম হলো মন্দিরা। ঠুন 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 কাজ হলো শুধু লিড নাই, আর বাঁশি। দেখতে ভাই বাঁশি কিন্তু মাঝে মাঝে যে লিড নেয় না, যদি সেই বংশীবাদক হয় তাহলে কিন্তু সেই অনুষ্ঠানের সে আমাদের তুঙ্গে তুলে দেয়। তুমি জানো কি না, হাসান নামে একজন বংশীবাদক আছে, বাঁশিবাদক, যার শ্বশুরবাড়ি গাইবান্ধা, এবং গাইবান্ধা মানে যে পুটু ভাই ছিল, খুব ভালো বাজায়। পুটু ভাই শুধু ভালো বাজায় নয়, এই বাঁশি বাজাইয়া পৃথিবীর অন্তকে 60-70টা দেশ ভ্রমণ করছে, শুধু এই বাঁশি বাজাইয়া। আচ্ছা, আপনি কতগুলো স্টেজ প্রোগ্রাম করেছেন এই যাবত? আমি তো দর্শক মাতিয়েছেন কত জায়গায়, আমি তো ওইরকম হিসাব করি না। প্রতি বছরে ঢাকায় যদি আমি বলি, বছরে যদি ধরি, অন্ততপক্ষে ছোট বড় মাঝারি মিলে প্রতি বছরে আমি 30-35টা করে স্টেজ প্রোগ্রাম করতাম আর কি, এবং অ্যারেঞ্জও করতাম। অ্যারেঞ্জ করতাম মানে হয়তো তুমি বললে যে ভাই আমার একটা এই অনুষ্ঠান আপনি একটু অ্যারেঞ্জ করে দেন, বা শিল্পী এদেরকে একটু ঠিকঠাক করে মিউজিশিয়ান, আমি এটা খুব আন্তরিক দিয়ে, এবং সেটা শুধু ঢাকায় নয়, যদি গাইবান্ধায় অনেকে জানলেও জানতে পারে। আমি কিন্তু চেষ্টা করছি বড় বড় এখানে অ্যারেঞ্জ করার জন্য, গাইবান্ধার বুকে নকুল কুমার থেকে শুরু করে স্বাধীনতা প্রাঙ্গণে আমরা বন্ধু সংস্থার মাধ্যমে আমি এই শিল্পীগুলো ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ওদেরকে কালেকশন করে নিয়ে আসি, আমার জনগণকে বিনা পয়সায় কোনো ওই দর্শনীয় ওপেন স্টেজে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে। আর কাকে এনেছিলেন? ঝিলিক তো সেরাকণ্ঠ হলো, সাজু, ওই পুষ্পিতা, খুদে গান্ডা চ্যাম্পিয়ন, ঝিলিকও চ্যাম্পিয়ন। এরপরে কাকে আনবেন একটু, মানে আমাদের আশা আছে, কাকে আনবেন বলেন? এখন তোমরা যে কাকে চয়েস করো, কাকে চাও বা কি সমাচার। আচ্ছা, হ্যাঁ, যেমন আমি রতিন দাকে নিয়ে আসছি, আমি নাদিরা বেগমকে নিয়ে আসছি এখানে, নাদিরা বেগম, আমি নিয়ে আসছি হলো শরীফা রানী, তাদেরকে নিয়ে এসে আমি এখানে গান গাইছি তো স্বাধীনতা প্রাঙ্গণে। এমন কোনো এই অঙ্গনের শিল্পী নাই। আমি মোটামুটি সৈয়দ গোলাম আম্বিয়াকে আমি নিয়ে এসেছি এখানে। তারপরে আমি এই যে নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না, হাফিজুর রহমান, হ্যাঁ, উনি ওই গানের গীতিকার যে তাকেও আমি গাইবান্ধায় নিয়ে এসেছি। আচ্ছা, এরপরে আমরা গাইবান্ধার অনুষ্ঠানগুলো আপনার স্মরণাপন্ন হবো যে দীপ্তি ভাই আমাদের গাইবান্ধাটা বা ভাইয়াটা উৎসব করে দিলেন। অবশ্যই আমি এইদিকে গাইবান্ধার মানুষ তো ভাইয়ার পাগল। কেন, আমি তো যে 23 সালে আমার মনে পড়ে, 23 সালে আমি যেবার অস্ট্রেলিয়া গেলাম, 22 সালে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি একটা সিডনিতে অপেরা হাউসে আপনার ছবি আমি দেখেছি, অপেরা হাউসের সামনে। হ্যাঁ, বলেন তো অপেরা হাউসে কেন গেলেন? আমাকে ছেড়ে গেলেন কেন সেটা বলেন। তোমাকে সাথে নিয়ে যেতে পারলে তো আমি আরো ভালো খুশি হইতাম, আনন্দিত হইতাম, যেহেতু ওখানে তো তাদের ভিসা টিসের ব্যাপার আছে, নানান কিছু, হ্যাঁ, যে কারণে। কিন্তু আমি গেলাম কেন, আমি তো থাকতাম, আমার ছেলে থাকে মেলবোর্নে, আমি থাকি মেলবোর্নে। আমি ছেলেকে বলছিলাম যে সিডনি তো দেখতে হবে, তারপর সিডনি দেখলাম না, সিডনি অপেরাটা আমার দেখতে হবে আর কি, অপেরা হাউস। তো ওই ছেলে ও গাড়ি ড্রাইভ করে 1000 কিলোমিটার, হ্যাঁ, একদিন গেল, আর একদিন আসলো, মাঝখানে আমরা 3-4 দিন, আরো অনেক ভালো ভালো জায়গা। এর ফাঁকে হলো আমার
ওই সিডনি এই অপেরা হাউসটা, এই অপেরা হাউস আমি গেলাম, সে কি যে দেখলাম, ওটা কি বানাইছে তারা। আমি অপেরা হাউসের যে লাইভ অনেক ভিডিওতে লাইভ প্রোগ্রামগুলো ভিডিও দেখেছি, দেখার পরে এখনো আমি আশা করি যে কেন যে আমার মনে হয় যে আমি অপেরা হাউসে যাবো কোনো না। তোমার যাওয়ার সুযোগ আছে, তোমার আত্মীয় স্বজন কিন্তু খুব কাছের আত্মীয়, রক্তের আত্মীয় কিন্তু তোমার ওখানে আছে। আচ্ছা দেখা যাক কি হয়, আমি যাবো অপেরা হাউসে। তুমি মনে করো না যে তুমি যেতে পারবে না, তা নয়। দীপ্তি ভাই, আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু এটা আমি বারবার বলি যে হারমোনিয়াম সাথে আছে, আর একটা গান কি আমরা শুনতে পারবো কিনা? আপনি কি? আর আমি আবারও বলি, যদি আমার একটু গলার আমি একটু খালি আমার একটা খুব প্রিয় গান আছে আর কি। হ্যাঁ, খুব প্রিয় গান। এই গানটাকে আমি মানে অন্তপক্ষে 1000 বার গাইছি আর কি আমার জীবনে, 1001 বার হবে মনে হয় আর কি। হ্যাঁ, সেই গানটা আমি গাই। আসলে গান তো অ্যাকচুয়ালি তার সাথে এই সমস্ত না হলে হয় না, তারপরও বলেছো আমি এই গানটা একটু গাওয়ার চেষ্টা করি আর কি। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কে মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে না দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে না দৌড়াইয়া চলি। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে না দৌড়াইয়া চলি। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে না দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডাগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। সবুজ বরণ লাউ ডাগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে। খুব সুন্দর, আমার খুব প্রিয় গান এটি। আমার খুব প্রিয় গান, আমাদের ছবি, হ্যাঁ ওনার গান, ওনার লেখা। এটা কি যেন সিনেমাটার নাম?
শ্রাবণ মেঘের দিন। শ্রাবণ মেঘের দিনে, শ্রাবণ মাস। দীপ্তি ভাই, আমাদের সময় কিন্তু একদম দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। আপনার বিষয়ে আমি আরেকটা বিষয় আমি তুলবো, মনে রেখেছি যে আপনি ইরানে, বেবিলনে গিয়েছিলেন। ইরানে না, ইরাকে। ও, ইরাকে একটা টিম নিয়ে গেছিলেন। হ্যাঁ, একটা টিম নিয়ে গেছিলেন। এটা কেন নিয়ে গেছিলেন? অনেকজনকে নিয়ে গেছিলেন? আমার টিমে 10 জন ছিলাম আমরা। আমি ছিলাম দলনেতা। এটা আমার বলতে 2 মিনিট সময় লাগে, 1-1.5 মিনিট সময় লাগে। 1 মিনিটের মধ্যে বলবেন? 1 মিনিটের মধ্যে সময় নাই যেহেতু। সেটা হলো, আগে এটা হলো সরকারিভাবে শিল্পকলার মাধ্যমে একটা টিম পাঠাতো। অনেক টাকা খরচ হতো। ইরাকে যাওয়াও খুব কঠিন ছিল, ইরাক অবরোধ ছিল, প্লেন যাইতো না। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড হলো যে ওই ঢাকায় একটা অনুষ্ঠান হচ্ছিল মগবাজারে, একটা চাইনিজ রেস্টুরেন্টে। ওইখানে আবার একটা গানের অনুষ্ঠান ছিল। তো গানের অনুষ্ঠানে আমাকে গান গাওয়ার জন্য ওই যারা অ্যারেঞ্জার ছিল তারা আমাকে একটা গান গাওয়ার জন্য বললো। আমি এই বাউকুমডা বাতাস এই গানটা ওখানে আমি পরিবেশন করলাম। তেমন যে ইরাকের যে অ্যাম্বাসেডর ছিল, যে সে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আচ্ছা আচ্ছা। তারা ইনভাইট করে নিয়েছিলেন। তো ওই গানটা ওরা তো আর কথা বোঝে না, তাল তো বোঝে। তো তখন উনি নাকি জিজ্ঞেস করছে যে এই গানটা কি, এটার মিনিংটা কি। তখন ওরা বলছে যে এই ঘটনা। তখন বলছে আমি নিয়ে যাবো এনাদেরকে, আমি ইরাক নিয়ে যাবো, উনি বলছে। তো তারপর ওই অ্যারেঞ্জারের সাথে আমার ছিল। তো আমাকে দিন বললো যে দোস্ত করি, বলতো আমাকে যে দোস্ত এইরকম তোমাকে তো ইনভাইট করবে। আর সত্যি সত্যি দেখি আমার নামে একটা চিঠি আসলো। ওই ওনাদের খরচে আমরা না, ওরা এইখানে একটু আছে, ওরাও খরচ দিতে পারে। ওরা তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, ওরা ওইভাবে আর খরচটা পুরো দিতে পারতেছিল না। অবরোধ তো, ইরাকে তো কোনো যায় না। সেই সময় 2000 সালের কথা বলছি। তখন কিন্তু সাদ্দাম হোসেন বেঁচেছিলেন। তো এখন আমার নামে যখন একটা এরকম একটা ইনভাইটেশন ছিল, বললো শর্তটা হলো যে জর্ডান পর্যন্ত আপনারা যাবেন, জর্ডান পর্যন্ত যত লোক নিয়ে যেতে পারেন যাবেন। জর্ডান থেকে নিয়ে আমরা আবার ওদিকে যাওয়া, ইরাক পর্যন্ত বাকিটা টেক আপ করবে তারা, ওদিক নিয়ে যাবে, আবার তারা জর্ডান পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে। না ভালো, শুধু প্লেন ভাড়া এটা আমাদের দিতে হয়েছে। ওখানে আপনারা একটা কালচার প্রোগ্রাম করলেন? কালচার বেবিলনেই প্রোগ্রামটা হয়েছে। বিশাল 70টা দেশ অংশগ্রহণ করছে সেখানে, 70টা দেশ। তার মধ্যে বাংলাদেশ। হ্যাঁ, সেই 70-এর মধ্যে আমার বাংলাদেশের আমি লিড দিচ্ছি। লিডিং পারসন আপনি ছিলেন? হ্যাঁ, এবং আমি খুব কষ্ট করে। আচ্ছা, আমি আপনাকে একটা ছোট ভাই হিসেবে অনুরোধ করব, আপনি এই ভ্রমণ কাহিনী, গানের এই স্মৃতিগুলো একটা বই লেখেন না কেন? আমার খুব ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে থেকে যাবে। ইচ্ছে, পারি না আমি। কি আমার কি ভাষাগত দক্ষতা? আপনার নাম্বার দেবেন, আমি আপনার ভাই ছেলেদের কাছে ফোন করে বলবো। তা ওটা শেষ করে আমার টিমে কারা ছিল। হ্যাঁ, কে ছিল? তখন আমি খুব কষ্ট করে একটা টিম ম্যানেজ করি। টাকা তো লাগছে অনেকের, ওরা যাই দেখ, কিন্তু ওই পর্যন্ত যেতে তো আমাদের অনেক টাকা লাগছে। 2000 সাল। আপনি টিমে ছিল কতজন? অনেক 10 জন। এই 10 জনের মধ্যে শেখ সাদি খান নাম শুনেছো তো? সুরকার, বিখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক, বিখ্যাত সুরকার গীতিকার হাসান মতিউর রহমান, বিখ্যাত শিল্পী নিগার সুলতানা রানী। আচ্ছা আচ্ছা। আরো একজন, উনি রাজনীতিবিদ ছিলেন, কুইন্স ইউনিভার্সিটি তখন উনি ভিসি চেয়ারম্যান ডক্টর হামিদা বানু শোভা। এইভাবে 10 জনের একটা টিম গোছাইলাম আমরা, গোছ করে মোটামুটিভাবে নিজেরাই ইয়ে করে একদম চলে গেলাম। সেই প্রথম গেলাম কাতারে 1 রাত থাকলাম, পরের দিন চলে গেলাম জর্ডানে যে ওখান থেকে আবার আমাদেরকে ওদের গাড়ি দিয়ে ওরা নিয়ে গেল, ওদের একদম আম্বান শহর থেকে সেই মরুভূমির ভিতর দিয়ে সারা রাত 18 ঘন্টা জার্নি করে। আপনার অনেক অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। 18 জন। তারপরে আমাদেরকে থাকতে দিল হলো হোটেল প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল, ওখানে আমরা তারপরে ইতালি আরো কয়েকটা দেশের জন্য। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশটা ওইখানে 10 জনকে থাকতে দিছে। তো একটা জিনিস আমার মনে পড়ে, আমাদের আমি বরপীর সাহেবের মাজার 2 বার আমি জিয়ারত করছি ওই সূত্রে, বাগদাদে। আমি কি করে না, ওই যে হাসান হোসেনের যে ওগুলা, কারবালা ওগুলো আমরা দেখে আসছি। তা ওই যে গালফ ইয়াতে তেল ফেলাই দিয়ে আগুন লাগাই দিয়েছিল। ভাই, আমাদের সময় থাকলে আমার মন চাচ্ছিল যে পুরো কাহিনীগুলো আমরা আজকে এখানে জেনে নেবো, কিন্তু ওই যে সময় খুব নির্মম। আর কতটুকু আছে নাকি শেষ হয়ে গেছে? আপনি এখন বিদায় নেবেন আমাদের দর্শকদের কাছে, বিদায় নেবেন? হ্যাঁ, না, আমি বিদায় নেব। কথা তো শেষ হবে না, সারা রাত্রি বললেও কথা শেষ হবে না, এত কথা জমি আছে। তো আমি অনেক ধন্যবাদ জানাই এই সারাবেলা কর্তৃপক্ষকে। আমি ধন্যবাদ জানাই আজকে এই ক্যামেরার ওই পাশে যারা আছে তাদেরকে জানাই ধন্যবাদ, জানাই আমার ছোট ভাই মিলুকে। সব শেষ আমি ধন্যবাদ জানাই গাইবান্ধাবাসীকে, যারা এই রেডিও সারাবেলাকে ওন করে, ভালোবাসে, এবং এই রেডিও সারাবেলায় তারাও আসতে চায়।
বা রেডিও সারাবেলার একজন কি বলবো তালিকাভুক্ত হওয়ারও বুঝি এখানে একটা প্রক্রিয়া ছিল বা স্কোপ আছে, এবং অনেকে এখানে তালিকাভুক্ত হয়েছেন শিল্পী হিসেবে। তার মানে এটার খুব আগ্রহ সৃষ্টি হয়েছে আর কি। এটা আরো দিন দিন ভালো থাক, সুন্দর থাক, এটার কলেবর বৃদ্ধি পাক, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। এবং আমি যা আমার কথাটুকু যতটুকু বলছি ভুল ভ্রান্তি যা হচ্ছে সবকিছুর দায়ী আমি। আর যদি সেজন্য আমি গাইবান্ধাবাসীর কাছে যাচ্ছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে খুব প্রাণবন্ত আপনার সঙ্গীত জীবন নিয়ে, আপনার বিদেশ ভ্রমণ, আপনার সংগঠক হিসেবে অনেক তথ্য জেনে নিলাম। তো আপনি ভালো থাকবেন। আপনাকে আমিও বিদায় নিচ্ছি আপনার কাছে। এবার দর্শক শ্রোতাদের কাছে আমি বিদায় নেব। দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো থাকবেন। আমাদের রেডিও সারাবেলায় আমরা প্রতি মঙ্গলবারে কোনো এক অতিথি থেকে আমরা নিয়ে এসে আপনারা জানেন। আগামী মঙ্গলবারে কাকে আনবো সেটা এখন না বলছি, আপনারা থাকবেন আমাদের সাথে। সবাই সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।